মানুষ দেখে হাসবে এভাবে শ্বশুরবাড়ি থেকে অর্ধ উলঙ্গ হয়ে যাওয়া ঠিক না। তাতে কি, আত্মসম্মান তো নিয়ে যাব। আপনার আপনি আমার সামনে আত্মসম্মানের বড়াই করছেন। তাহলে এই সম্মান নিয়েই থাকুন, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। এইবার সাজিদ দমে যায়। মেহু ইতিমধ্যে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সাজিদ তাড়াহুড়ো করে বাসায় ঢুকে দরজা আটকায়। তারপর মেহুকে আটকে বলে, চলো রুমে গিয়ে পরে এসব নিয়ে বিস্তারিত আলাপ করব। আগে আব্বু আম্মুকে ডাকো। কেন? চুরি করে আসছেন, চুরি করেই যাবেন। আব্বু আম্মুকে কেন ডাকছেন কেন? বাড়ির জামাই আমি, তোমার বয়ফ্রেন্ড না যে তোমার সাথে ইটিস পিটিস করে রাতারাতি পালাবো। যাও ডাকো তাড়াতাড়ি। মেহু সাজিদকে রাগ দেখিয়ে বাবা মার ঘরের দিকে আগায়। সাজিদ হেসে হাতের ব্যাগ টেবিলে রাখে। মেহু সামিনা বেগমকে আনতেই সাজিদ সালাম দিয়ে বলে, আম্মু, আমি যেই অফিসে চাকরি করি সেখানে প্রমোশন হয়েছে আমার। তাই এই খবরটা জানাতে সরাসরি মিষ্টি নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ বাবা, সুসংবাদ দিলে। দোয়া করবেন আম্মু। একটু মিষ্টি এনেছিলাম যদি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মিষ্টি মুক্ত করতেই হবে। এই মেহু, প্লেট আন, মিষ্টি দে সবাইকে। মেহু মুচকি হেসে প্লেট আনতে চলে যায়। সাজিদ খুব খুশি হয়ে যায়। আশেপাশে তাকিয়ে রুদ্র কিংবা ইমা কাউকে না দেখে বলে, রুদ্র ভাবি ওরা কোথায় আম্মু? সাজিদের সাথে মেহুর বিয়ে হয়েছে। সে এখন এই পরিবারই একজন সদস্য। তবে এখনো সে ইমার অতীত সম্পর্কে কিছুই জানে না। তাই সামিনা বেগম বলেছেন ইমার চাচার বাড়ি ঘুরতে গিয়েছে। এটা শুনে সাজিদও আর কিছুই জিজ্ঞাসা করেনি, কারণ রুদ্রের ব্যাপার রুদ্র বুঝবে। আর সে বুঝবে নিজের ব্যাপার। মেহু মিষ্টি এনে বাবা মাকে দেয়। সাজিদও ওদের সাথে বসে টুকটাক আলাপ করে। তারপর সামিনা বেগম মেহুকে বলে সাজিদকে রুমে নিয়ে যেতে। সাজিদ ফ্রেশ হতে হতে খাবার গরম করে ফেলুক। খাবারের কথা শুনে সাজিদ বলে, আম্মু আজকে না, আমাকে চলে যেতে হবে। বাসাতে জানানো হয়নি, সোজা এখানে চলে এসেছি আগে। এসব কি কথা? না খেয়ে কোথাও যাওয়া হবে না সাজিদ। বসো, ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট করো। যেহেতু একটা সুসংবাদ নিয়ে এসেছো, তোমার পরিবারের জানানোর ব্যাপার আছে, তাই আটকাবো না তোমায়। তবে না খেয়ে যেতে পারবে না। মেহু যা খাবার গরম করে দে। মেহু মাথা নাড়িয়ে সাজিদকে রুমে যেতে বলে সে রান্নাঘরে চলে যায়। তারা চলে যেতে সামিনা বেগমও রুমে চলে যান। রিয়াজুল হক এসে একটু গল্প করে চলে গিয়েছেন। বুড়ো হয়ে গেছেন, হাঁটুর ব্যথা বেড়েছে। ছেলের ব্যবসায় সফলতা শুরু হওয়ার পরপরই নিজের চাকরি থেকে রিটায়ার্ড করে ফেলেছেন। এতে অবশ্য রুদ্রর চাপটাই বেশি ছিল। ছেলে সংসার সামলাবে এখন, বাবার আর কোনো কাজ করতে হবে না। রিয়াজুল হকও আর মানা করেননি। গতবারের অ্যাক্সিডেন্টের পর থেকে অল্পতেই ব্যথা বেড়ে যায়, তাই আর শরীরের উপর চাপ দেননি। যেহেতু সরকারি চাকরি ছিল, প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেনশন পান। সেটা ছেলের হাতে তুলে দিতে চেয়েছিলেন সংসারের খরচের জন্য। তবে রুদ্র একদম না করে দিয়েছে, সে যতদিন পারবে সামলে নিবে। বাবার এই টাকা নিজের কাছে জমা রাখুক। জীবনে কখন কি হয়ে যায় বলা তো যায় না। বিপদে পড়লে না হয় সেটা খরচ করা যাবে। ততদিন বাবা মা নিজেদের ইচ্ছে মতোই টুকটাক খরচ। তবে রিয়াজুল হক যেহেতু চাকরিজীবী মানুষ ছিলেন, তাই ওনার সারাদিন ঘরে বসে ভালো লাগে না। দেখা যায় প্রায়ই পাড়ার মোড়ে চলে যায় সমবয়সীদের সাথে আড্ডা দিতে। মাঝে মাঝে নাতনির জন্য এটা সেটা খেলনা কিনে আনেন। নাতনির তো অন্য কিছু খাওয়ার বয়স হয়নি, তাই বাসার দুই মেয়ে বউয়ের জন্য এটা সেটা খাবার নিয়ে আসেন। একদিন ওনার হাতে ফুচকা দেখে তো বাকিরা অবাক। বাবা কখনো এই খাবার আনবে তারা ভাবেনি। তার ওর ওই সবাই মিলে মজা করে খেয়েছিল। একমাত্র রুদ্রই কাজে থাকায় সেসব মিস করেছিল। সাজিদ ফ্রেশ হয়ে রুমেই বসেছিল। পরনে এখনো অফিসেরই পোশাকই রয়েছে। সে তো থাকবে না, তাই চেঞ্জ করার তাড়া নেই। নয়তো মেহুর রুমে আজকাল তার এক সেট টি শার্ট ট্রাউজার থাকে। অনেকক্ষণ পরেও মেহুকে রুমে আসতে না দেখে সাজিদ নিজেই বের হয়। রান্নাঘরে উকি দিয়ে দেখে মেহু একাই কি সব করছে। এগিয়ে গিয়ে দেখে মেহু বিরিয়ানি রান্না করছে। সাজিদ তো অবাক হয়ে তাকিয়ে থাকে। পেছনে কারো উপস্থিতি অনুভব করে মেহু পেছনে তাকায়। সেখানে সাজিদকে দাঁড়ানো অবস্থাকে দেখে বলে, আপনার ক্ষুধা লেগেছে না? আরেকটু অপেক্ষা করুন, হয়ে যাবে এখনই। কি করছো তুমি এসব? বিরিয়ানি করছি। আপনার প্রমোশন হয়েছে বললেন না, তাই একটু চেষ্টা করছে আর কি। এসব তোমায় কে করতে বলেছে মেহু? ঘরে খাবার ছিল না? ওইসবই গরম করে দিতে। আমায় রুমে একা ফেলে তুমি রান্নাঘরে বসে আছো? বলতে বলতে সাজিদ নিজেই এগিয়ে মেহুকে সরিয়ে চুলোর সামনে দাঁড়িয়ে পড়ে। মেহু বলে, তো কি হয়েছে? একটু অপেক্ষা করলে সমস্যা কি? অনেক সমস্যা। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। ঢং। সরুন, আর আমায় হেল্প করতে হবে না। হয়ে গেছে, বসুন গিয়ে, আমি বেড়ে আছি। আরে পারবে না তুমি, হাতে ফেলে দিবে। আমায় দাও, আমি নিজেই বেড়ে নিচ্ছি। মেহু সাজিদকে সরিয়ে বলে, শিখেছি সব।
সমস্যা হবে না, আপনি গিয়ে বসুন। সাজিদ তবুও যায় না, সেখানে দাঁড়িয়ে থেকে মেহুর কাজ করা দেখতে থাকে। মেহু কেমন ওড়না গায়ের সাথে পেঁচিয়ে তারপর দক্ষ হাতে কাজ করছে। সাজিদ রান্নাঘরের দরজায় হেলান দিয়ে মুগ্ধ দৃষ্টিতে প্রিয়তমার দিকে তাকিয়ে থাকে। রুদ্র চোখ বন্ধ করে থাকতে থাকতে মেয়ের পাশেই ঘুমিয়ে গিয়েছিল। তার ঘুম ভাঙে মেয়ের নড়াচড়ে। মেয়ে তার পাশে জেগে গিয়ে হাত পা ছুড়াছুড়ি করছে আর মুখ দিয়ে অজানা শব্দ করছে। রুদ্র উঠে মেয়েকে চেক করে দেখে মেয়ে কাপড় নষ্ট করে এমন দুষ্টুমি করছে। ডায়াপার পরানো ছিল বলে আর সমস্যা হয়নি। রুদ্র যেহেতু চেঞ্জ করতে পারবে না, তাই আর চেষ্টাও করে না। কিছুক্ষণের মাঝে ইমা চলে আসলে ইমাকে বলে, কোথায় ছিলে এতক্ষণ? রান্নাঘরে চাচির সাথে। চাচা চলে আসছে, উঠুন আপনি, আর কত ঘুমাবেন? রুদ্র আড়মোড়া ভেঙে মেয়ের গালে চুমু দিয়ে উঠে বসে, তারপর বলে, ডাকুনি কেমন আমায়? আর আমিও কিভাবে যেন ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। রাতে না ঘুমালে তো এমনই হবে। রাতে বলেছিলাম মেয়েকে আমার কাছে দিয়ে আপনি ঘুমান, তা না করে আমায় ঘুমাতে দিয়ে রাতে মেয়েকে রেখেছেন। আপনাকে এসব করতে কে বলেছিল? হয়েছে, রাখো। মাঝে মাঝে না ঘুমালে কিছুই হয় না। দেখলে তো রাতের ঘুম পুষিয়ে নিয়েছি। অন্তত তুমি তো ঘুমিয়েছিলে, নয়তো আজকে এতটা জার্নি করতে কিভাবে? হুম, এখন উঠুন, মেয়েকে নিয়ে বাহিরে আসুন, আমি চেঞ্জ করিয়ে দিয়েছি। চাচার কাছে গিয়ে বসুন, খাবার দিব এখনই। এই সন্ধ্যায় খাবার? মাত্র 8টা বাজে। দুপুরে খাওয়া হয়েছিল, ক্ষুধা লাগেনি? আমার পেয়েছে প্রচুর। চলুন তাড়াতাড়ি। রুদ্র আর কথা বাড়ায় না। ঘুমিয়েছিল বলে ক্ষুধাটা এতক্ষণ টের পায়নি, তবে এখন বুঝতে পারছে একটু একটু। তাই মেয়েকে কোলে নিয়ে রুম থেকে বের হয়, গিয়ে সোহেল সাহেবের সাথেই বসে। ইনায়াকে দেখে সোহেল সাহেব অনেক আদর করেন। তারপরে রিদি এসে ইনায়াকে নিয়ে যায়। সেই কখন থেকে ইনায়ার ঘুম ভাঙার অপেক্ষা করছিল সে। তবে তাদের বাবা মেয়ের তো ঘুম ভাঙার নামই নিচ্ছিল না। একবার তো উঁকি দিয়ে দেখেছিল, ইনায়া রুদ্রের এক বাহুকে চার হাত পায়ে আঁকড়ে ধরে ঘুমোচ্ছিল। দেখতে কতটা কিউট লাগছিল তাদের, সেটা আবার ইমাকে ডেকে এনে দেখিয়েছে। ইমা তো এমনই, এসব দেখে অভ্যস্ত। মেয়েকে ঘুম পাড়ালে পাশে কোলবালিশ রেখে মেয়েকে শোয়াতো। এখন রুদ্র সেই কোলবালিশের দায়িত্ব পালন করছে। রিদি এসে ইনায়াকে নিয়ে গেলে রুদ্র পরে বসে বসে চাচা শ্বশুরের সাথে গল্প করতে থাকে। কথায় কথায় সোহেল ইসলাম বলেন, রিদির তো এইচএসসি গেল, রেজাল্টও দিয়েছে, ভালোই রেজাল্ট করেছে। এখন শহরের কলেজে ভর্তি করাতে গেলে থাকা নিয়ে সমস্যা। ইমা বলেছিল তাদের বাসায় রাখতে, তবে রাজি হননি তিনি। এক মেয়েকে শ্বশুর বাড়িতে আরেক মেয়েকে রাখাটা উচিত নয়, তাই তিনি রুদ্রকে একটু অনুরোধ করেন তাদের মেয়ের দিকে একটু খেয়াল রাখতেন। এদিকে তারা শহরের একটা কলেজে ভর্তি করিয়ে সেখানকার হোস্টেলে পাঠাবেন। তারা সবসময় কলেজে গিয়ে খোঁজ না নিতে পারে, রুদ্র যাতে একটু খবর রাখে। একমাত্র মেয়ে তো, অনেক টেনশন হয় তাদের। তবে ভালোভাবে পড়াশোনা করাতে হলে তো এসব রিস্ক নিতেই হবে। রুদ্র ওনাকে আশ্বস্ত করে রিদিকে সে ছোট বোনের মতোই দেখে রাখবে। তাছাড়া কলেজে হোস্টেলের ব্যাপারটাও ঠিক করে দিবে, ওনাদের আর কষ্ট করতে হবে না। রুদ্রর থেকে এই আশাবাণী পেয়ে তিনি নিশ্চিন্ত হন। রুদ্ররা সবাই মিলে রাতের খাবার শেষ করে। খাবার শেষে রুদ্র মেয়েকে নিয়ে রুমে প্রবেশ করতেই তার ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে সাজিদ ফোন দিয়েছে। তার আগে সাজিদের একটা পিকচার মেসেজ এসেছে। কল রিসিভ করেই সে পিকচারটি দেখতে যায়। সেখানে বিরিয়ানির ছবি দেখে অবাক হয়। ফোনের ওপাশ থেকে সাজিদ বলে, দেখলি দোস্ত, তোর বোনের হাতের প্রথম বিরিয়ানি টেস্ট কিন্তু আমি আগেই পেলাম। গত 18 বছরেও তুই পাসনি, তুই মিস করে গেলি। দেখলি দোস্ত, তোর বোনের হাতের প্রথম বিরিয়ানি টেস্ট কিন্তু আমি আগে পেলাম। গত 18 বছরেও তুই পাসনি, তুই মিস করে গেলি রে। রুদ্র অবাক হয়, এটা মেহু রান্না করেছে, দেখতে একদম পারফেক্ট লাগছে। বোনকে নিয়ে রুদ্র একটু জেলার্স হয়ে পড়ে, তাই বুদ্ধি খাটিয়ে বলে, আমার বোনের ভালোবাসাটা কিন্তু আমি আগে পেয়েছি। গত 18 বছরেও তুই পাসনি, কিন্তু সম্পূর্ণ 18 বছরই আমি পেয়েছি। ইস দোস্ত, মিস করলি রে। সাজিদের ফোনে লাউড স্পিকার দেওয়া ছিল, পাশ থেকে মেহুও সব শুনতে পাচ্ছিল। সে তো ভাইয়ের কথা শুনেই খিলখিলিয়ে হেসে ফেলে। রুদ্র ফোনের মাঝে মেহুর হাসি শুনতে পায়। তারা যে দুটো মিলে মজা করতে ফোন করেছে সেটা তো বোঝাই যাচ্ছে। তারপর সাজিদ রুদ্রকে জানায় তার প্রমোশনের কথা। রুদ্র খুশি হয়ে যায়, বন্ধুকে কয়েকটা প্রশংসার বাণী শুনিয়ে ফোন কাটে। সাজিদ ফোন রেখে সামনে বসা মেহুকে বলে, তোমার ভাইকে জেলাস করাতে গিয়েছিলাম, সে নিজেই উল্টো আমায় জেলাস করিয়ে দিল। মেহু হাসতে হাসতে বলে, ঠিক হয়েছে, আমার ভাই বলে কথা। আমাকে কত ভালোবাসে আমার ভাইয়া। আমি বাসি না বুঝি? একটু একটু। আমার ভাইয়ের সমান হবে না। সে তোমার ভাই ভাইয়ের মতো ভালোবাসুক, আমি না হয় একটু স্বামীর মতোই ভালোবাসি।
নাও, হা করো। আমি খেয়েছি তো, আমার হাত থেকে আর একটু খাও। মিহু হার মেনে সাজিদের হাত থেকে খেয়ে নেয়। সাজিদ নিজের পাশাপাশি মিহুকেও খাইয়ে দেয়। তারপর হাত ধুয়ে একটু রেস্ট করার জন্য রুমে যায়। মেহু টেবিল গুছিয়ে নিজেও রুমে যায়। সাজিদ চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিল। মেহু রুমে আসতেই বলে, মেহু পাখি, একটু চুলগুলো টেনে দাও তো, মাথাটা ভার ভার লাগছে। মেহু পাশে বসে বলে, আজকে থেকে গেলে হয় না? স্বামীকে কাছে পাওয়ার এতই আকুলতা। ধ্যাত, এত উল্টাপাল্টা মিনিং খুঁজবেন না। আপনার না খারাপ লাগছে তাই বললাম। ঠিক আছে, আমি মিথ্যে বলেছি একটু তোমায় কাছে রাখার জন্য। মেহু সরে যেতে নিলে সাজিদ তার কোমর চেপে ধরে বলে, স্বামীর সেবা করো মেয়ে, একটু রান্না করে খাওয়ালেই সেবা হয় না? স্বামীর সব কথাও শুনতে হয়। এত তিরিং বিরিং করা ভালো না। একটু কাছে বসতে বললে আরো দূরে চলে যাও। এসব ঠিক না পাখি, বসো, দুটো কথা বলি। তোমার কণ্ঠ শুনতেও আরাম লাগে। পাখি বলেন, আবার পাখির মতে তিরিং বিরিং করলেই দোষ? গিরগিটি একটা। আমি গিরগিটি হলে তুমি আমার প্রিয় জঙ্গলি বিড়াল। এতক্ষণ পাখি হয়েছিলাম, এখন একটু জঙ্গলি বিড়ালের মতো বিহেভিয়ার করি। বিশেষ সময়ে করিও, এখন শান্ত পাখি হয়ে যাও। ইমা চাচির হাতে হাতে সব গুছিয়ে রুমে আসে। রুদ্র ততক্ষণে মেয়েকে ঘুম পাড়িয়ে ফেলেছে। মেয়ে ঘুমাতে চাচ্ছিল না, সে তো আছে খেলার মুডে। রুদ্র ঘুম পাড়ানোর জন্য মুখ দিয়ে শব্দ করছিল, আর ইয়ানা সেসব খেলা ভেবে আরো লাফিয়ে উঠছিল। এভাবে বেশ কিছুক্ষণ দুষ্টুমির পর ধীরে ধীরে তার চোখে ঘুম নেমে এসেছে। তারপর ঘুমিয়েছে। ইমা এসে মেয়েকে শুইয়ে দুপাশে বড় বালিশ দিয়ে দেয়। তারপর রুদ্রকে বলে, বাহিরে যাবেন ইনুর বাবা? কেন যাব ইনুর মাম্মা? দুষ্টুমি না, চলুন যাই। আগে না। এমন চাঁদনি রাতে উঠোনে বসতাম সবাই, প্রতিবেশী মেয়েরাও আসতো। সবাই অনেক খেলতাম, চাচিরাও আসতো, গল্প করতো। এখন তো সবাই কত ব্যস্ত, এসব কিছু ভুলে গেছে। কিন্তু আমার সেসব মনে আছে। মনে পড়লে এমন সময় বাহিরে বের হতে মন চায়। ইনায়া তো ঘুমিয়ে গেছে, যাবেন আজকে? যদি উঠে পড়ে? রিদি পাশের রুমেই আছে, ওকে বলেই বের হব। চলো তবে। ইমা মেয়েকে ঠিকঠাক করে রেখে পাশের রুমে যায় রিদিকে বলে আসতে। রুদ্র ততক্ষণে নিঃশব্দে বাড়ির বাহির উঠোনে গিয়েছে। তারপর ইমা আসতেই তারা উঠোন পেরিয়ে বাড়ির সামনের পুকুর পাড়ে যায়। পুকুরের এক পাশে এখনো কিছুটা ঝোপঝাড় আছে। আগে ইমারা সবাই মিলে রাতে এ জায়গায় এসে একে অপরকে ভয় দেখাতো। এখানে এসেই সেসব মনে পড়ে যায়। ইমা স্মৃতিচারণ করতে করতে তার অতীতের টুকরো টুকরো বিষয়গুলো রুদ্রকে বলতে থাকে। তারা ছোটবেলায় কত আনন্দ করেছে, কত খেলাধুলা করেছে, সেসবই বলতে থাকে। সেখানে একটা বড় গাছের গুড়ি রাখা ছিল, সেখানেই দিনের বেলায় সবাই বসে রেস্ট করে। রুদ্রই মা দুজনেই সেখানে বসে গল্প করতে থাকে। তাদের কথার মাঝেই সেখানে ঝোপঝাড়ে কিছু সংখ্যক জোনাকি পোকা দেখা যায়। সংখ্যায় মাত্র কয়েকটা। কারেন্টের যুগে এসে এসবের বিলুপ্তি ঘটেছে। রুদ্র খপ করে হাতের মুঠোয় আলতো করে একটা জোনাকি পোকা ধরে নেয়। তারপর হাত মুঠ করে ইমার দিকে বাড়িয়ে দেয়। ইমা তার হাতের মুঠো খুলতেই জোনাকি দেখে বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। চাঁদের আলো ইমার হাসি মুখ চকচক করতে থাকে। রুদ্র অপলক দৃষ্টিতে তার প্রিয়তমা স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। ইমা যে এখন এক সন্তানের মা, সেটা বোঝাই যায় না। অল্প বয়সে মা হয়ে এখন দুজন একসাথে বড় হচ্ছে। তবে ইমার প্রতি রুদ্রর ভালোবাসার কোনো কমতি হয়নি, বরং বেড়েছে যেন। এই মা ইমাকে আরো বেশি কিউট লাগে রুদ্রর কাছে। তার প্রিয়তমা স্ত্রী, তার এক টুকরো বসন্ত, যার স্পর্শ তার জীবনে প্রতিটি নিঃশ্বাসে নতুন করে ভালোবাসার ফুল ফোটায়। মেহেরের আনুষ্ঠানিক বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মেহেরের বিয়ে নিয়ে রুদ্র কোনো রকম কমতি রাখতে চায় না। তাই সে যথাসম্ভব বেস্ট বেস্ট জিনিস মেহেরের জন্য সিলেক্ট করেছে। বিয়েটা তাদের বাড়ি থেকে দেওয়া হবে, যাতে বাড়ির মেয়ের কোনো সমস্যা না হয়। তাছাড়া মেহুরও ইচ্ছে তার সব বাড়ি থেকেই যেন হয়। সবাই আসবে বাড়িতে, বাড়িটা জমজমাট হয়ে থাকবে। এতেই না আনন্দ বেশি। মেহুর বিয়ে হওয়ার পরও সে কয়েক মাস ধরে বাড়িতেই থাকছে। তাই এখনো সে কোনো অনুভূতি পাচ্ছে না, তার কাছে সবকিছু ফানি লাগছে। এক একবার লজ্জা পাচ্ছে, খুশি হচ্ছে, বাড়ি সাজানো দেখে অবাক হচ্ছে, তবে খারাপ লাগাটা এখনো সৃষ্টি হয়নি মনে। সে নিজের মতো বিন্দাস চলছে। আজকে তার মেহেদি অনুষ্ঠান, খুব ছোট করে পরিবারের মানুষজনকে নিয়ে পালন করবে। গ্রামের বাড়ি থেকে সবাই এসেছে। দাদি তো এসেই আগে কতক্ষণ হম্বিতম্বি করেছে, এখন নিজেও বসে সবাইকে বলছে কিভাবে কি করতে হবে। উনি অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ, তাই কেউ বাধাও দিচ্ছে না। ইমার পরিবার থেকে ইমার চাচা চাচি আর রিদিকে দাওয়াত দেওয়া হয়েছে।
চাচা বাড়ির গবাদি পশু রেখে আসতে পারেনি, তবে চাচি আর রিদিকে দুদিন আগেই পাঠিয়ে দিয়েছেন। তিনি বিয়ের দিন আসবেন বলে নিশ্চিত করেছেন। ইনায়ের বয়স এখন 9 মাসে পড়েছে। কোনো কিছুর সাপোর্ট নিয়ে সে দাঁড়াতে পারে, তবে প্রচুর চঞ্চল মেয়েটা। একটু দাঁড়ালেই হাঁটার চেষ্টা করে, ফলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। ইনায়া এখন এই পুরো বাড়ির রাজকুমারী, তাকে নিয়ে সবার কত কাড়াকাড়ি। এক একজন তাকে কোলে নিতে গেলেই সে কান্না জুড়ে দেয়। সে কারো কোলে থাকবে না, একাই রাজত্ব করবে সে। ইনায়াকে দেখে আশেপাশের সবাই বলে, মায়ের মতোই সুন্দরী হবে মেয়ে। ইনায়ের সামনের দুটো দাঁত উঠেছে, তা দিয়ে সবাইকে কামড়াতে চায় শুধু। রুদ্র এখন পর্যন্ত কত শত কামড় খেয়েছে মেয়ের। প্রথম প্রথম বিষয়টা মজা লাগলেও এখন মেয়ের ছোট্ট ছোট্ট দাঁতের কামড়গুলো বড্ড লাগে। তবে মেয়ে বাবাকে কামড় দিতে পারলেই খুশি। কামড় দিয়ে তারপর সে খিলখিলিয়ে হাসবে। বিয়ে বাড়ির ব্যস্ততায় ইমা মেয়েকে কাছে রাখতে পারছে না। মেয়ে ক্ষুধায় সেই কখন থেকে কান্না করছে, ইমাকে তবুও না আসতে দেখে রুদ্র বাধ্য হয়ে রান্নাঘরে উকি দেয়। ইমা তখন রান্না করায় ব্যস্ত, পাশেই রুমানা মশলা বাটাবাটি করছে। রুদ্র ইমাকে চাপা স্বরে ধমক দিয়ে বলে, একটু এসে মেয়ের কাছ থেকে ঘুরে গেলে কি হয়? কাজ তো একটু পরেও করা যাবে, আগে আসো এদিকে। কিন্তু এখন এখান থেকে চলে গেলে রান্না দেখবে কে? তখন ওই হালিমা এসে বলে, আমার ওদিককার কাজ শেষ, এখন তুমি যাও মাইয়ার কাছে। কখন থেকে কান্তাসে মাইয়াটা, খাওয়াও যাও। ইমা সুযোগ পেয়ে মেয়ের জন্য রান্না করা নরম খিচুড়ি নিয়ে রুমে যায়। রুমে তখন রুদ্র মেয়েকে নিয়ে বসে আছে, বারবার কান্না থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। ইমা দ্রুত গিয়ে মেয়েকে কোলে নিয়ে শুইয়ে খাওয়ানোর শুরু করে। অল্প খেতে ইনায়া জামা কাপড়ে খিচুড়ি মাখিয়ে ফেলেছে। ইমা মেয়েকে খাইয়ে রুদ্রের কোলে ধরিয়ে দিয়ে বলে, ধরুন গোসল করিয়ে আনুন, শরীর ভালোভাবে মুছিয়ে পরে জামা পরাবেন, আমি কাজে গেলাম। হ্যাঁ, জো হুকুম ম্যাডাম। আমার আর কাজের শেষ নেই। একটু রেস্ট পেয়েছিলাম, সেটাও মেয়ের জন্য উৎসর্গ করে দিতে হলো। পেটে খাবার পড়তে ইনায়া ঠান্ডা। বাবার কথা বলা দেখে সে খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে বাবাকে হাত দিয়ে কয়েকটা থাপ্পড়ও লাগিয়ে দিয়েছে। রুদ্র মেয়েকে নিয়ে ওয়াশরুমে ঢোকে। তারপর মেয়ের জন্য রাখা গোসলের পাত্রে তাকে বসিয়ে দেয়। পানির ছোঁয়া পেয়ে মেয়ের লাফালাফি শুরু হয়। শেষে অনেক সংগ্রামের পর রুদ্র অর্ধবেজা হয়ে মেয়েকে গোসল করিয়ে বের হয়। তারপর মেয়েকে সুন্দর করে জামা পরিয়ে বিছানায় বসায়। তখনই রুমে মেহুর প্রবেশ ঘটে, তার মুখটা কেমন থমথমে হয়ে আছে। এসে এসে ইনার পাশে বসে। রুদ্র বোনের চেহারা দেখে কিছুটা আন্দাজ করতে পারে, তবে সেটা প্রকাশ না করে মেহুকে বলে, মেহু, একটু ইনুর কাছে থাক, আমি 2 মিনিটে গোসল করে আসছি, তোর ভাবি তো কাজে আছে। মেহু মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলে, আমার সামনে ইনায়াকে ইনু বলবে না ভাইয়া, আমার হিংসে হয়। রুদ্র ভুরু কুঁচকে তাকিয়ে বলে, হিংসে হবে কেন? তুমি আমাকে আদর করে মেহের থেকে মেহু ডাকো, কিন্তু ইনায়াকে ইনু বলবে না। 2 দিনের বাচ্চাটা পরে এসে আমার আদরে ভাগ বসিয়েছে। ওকে আমরা সবাই আদর করব, কিন্তু তুমি একটু কম আদর করবা আমার সামনে। আমি তোমার কাছে থাকলে আমার আদরের ভাগ বেশি লাগবে। বোনের এমন অভিমানী কথা শুনে রুদ্র হেসে ফেলে। তারপর বোনের মাথার চুলে হাত বুলিয়ে বলে, পাগলি মেয়ে একটা, বড় আর হলি না, এখনো সেই ছোটই পড়ে আছিস। আমি কিন্তু বড় হবও না, আমি এমনই থাকতে চাই। বোনের কথার পরে রুদ্র আর কিছুই বলতে পারে না, তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ভাইকে চলে যেতে দেখে মেহু ছোট্ট ইনুকে বলে, পাজি মেয়ে, এসে থেকে ফুপুর আদরে ভাগ বসিয়ে ফেলেছিস। আমি কিন্তু আমার ভাইয়ের আদর ছাড়বো না। দেখি তুই বাপকে কেমন নিজের কাছে আটকে রাখিস। ইনায়া কি বুঝলো কে জানে, হঠাৎই ঠোঁট উল্টে কান্না করতে যায়। তা দেখে মেহু দ্রুত তাকে কোলে নিয়ে নাচাতে নাচাতে বলে, যা, তোর বাপ তোরই থাকবে, তাও কান্না করিস না রে মা। সাজিদ সেই কখন থেকে রুদ্রদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছে। মেহুর কোনো খবর পাচ্ছে না সে। সন্ধ্যায় ছাদে মেহুর মেহেদি অনুষ্ঠান রয়েছে। সাদিকা নাকি কোন মেয়ে তার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে, তারপর সেটা মেহু ছবি তুলে সাজিদকে পাঠিয়েছিল। 2 হাত ভর্তি মেহেদিতে মেহুকে নিশ্চয়ই অপরূপ সুন্দরী লাগবে, তাই সে এই রূপটা সামনাসামনি দেখার সুযোগটা মিস করতে চায় না। তাই তো চলে এসেছে মেহুকে সরাসরি একটু দেখার জন্য। তবে বিয়ের আগে এভাবে বাড়িতে প্রবেশ করলে সেটা নিশ্চয়ই ভালো দেখাবে না। তাছাড়া সাজিদের তো লজ্জা লাগবে। কেউ তাকে আজ বাড়িতে আসার কারণ জিজ্ঞাসা করলে, তাই সে অনেকক্ষণ ধরে বাড়ির সামনে পায়চারি করতে থাকে। হঠাৎ ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেতেই সে চমকে ওঠে। পিছনে তাকিয়ে দেখে রুদ্র বুকে হাত গুজে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাজিদ ধরা পড়ে চোরের মতো মুখ লুকিয়ে বলে, আরে দোস্ত, তুই এখানে? রুদ্র গম্ভীর স্বরে বলে, আমি ঠিক জায়গাতেই আছি, তুই এখানে কি করছিস? আমি, ওই তো। তো,
তোদের বাড়ি সাজানোটা দেখতে আসলাম, হে হে। দোস্ত, মায়ের খেয়েছিস কখনো? বাপ মায়ের হাতে অনেক খেয়েছি। আর আমার হাতে? সেটা তো হিমেল খায় সব সময়। এবার তুই খাবি। ঠিক এই সময় বাড়ির গেটে হিমেলের দেখা পেলে। সে যখন দেখলো রুদ্র সাজিদকে মারার পায়তারা করছে, তখন খুব খুশি হয়ে বলে, দে মায়ের শালাকে, বড্ড খারাপ হয়েছে সাজিদ দে। রুদ্রর কথাটা শোনা মাত্রই সাজিদ এক দৌড়ে কিছুটা দূরে গিয়ে বলে, একটু আগেই আগালেই কিন্তু তোর বোনকে নিয়ে হাওয়া হয়ে যাব, সেই অধিকার কিন্তু এমনিই আমার আছে। তাই বেশি ক্যাচাল না করে আমার বউয়ের সাথে দেখা করার সুযোগ করে দে ভাই। হারামি আমি বড় ভাই হই, একটু তো লজ্জা শরম কর। আপাতত পারছি না, প্রমিস ভাই, একটু দেখেই চলে যাব। নির্লজ্জ বেটা একটা। রুদ্র যেতে দে হারামিটাকে, সবার সামনে গিয়ে বউকে দেখে আসুক। সাজিদ দাঁড়িয়ে একটা পানখোলা হাসি দেয়। রুদ্র হিমেলের দিকে এগিয়ে গিয়ে বলে, তোর বাসার সবাই ভালো তো? মোনা আর হিমি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মেয়ে আমার শান্তশিষ্ট হলে কি হবে, মেয়ের মা বাঘিনী রে। সারাদিন শুয়ে বসে থেকে আমায় কাজের অর্ডার দেয়, আর নিজে বাচ্চা নিয়ে ঘুমায় শুধু। রুদ্র হেসে ফেলে। হিমেল আর মোনার মেয়ে বেবি হয়েছে 2 মাস হলো। প্রেগনেন্সির শেষ দিকে মোনা উইক হয়ে পড়েছিল, শেষে সিজারিয়ান করতে হয়েছিল। তাই মোনার সুস্থতার জন্য এখন পর্যন্ত রেস্ট দরকার। হিমেল সর্বদা মোনাকে সাহায্য করে, তারপরও এসে এভাবে বন্ধুদের সামনে মজা করে। সাজিদ এগিয়ে এসে বলে, এত রাতে কি কাজে আসলি? এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম একটু ঘুরে যাই। লিলি আর চিয়া দেশে এসেছে শুনেছিস? সিরিয়াসলি? না জানিয়ে চলে আসলো। হয়তো তোর বিয়েতে সারপ্রাইজ দিতে চায়। আমি মোনার থেকে শুনেছি। তবে কি আমায় এবার সারপ্রাইজ হওয়ার ভাব ধরে থাকতে হবে নাকি? একটু হলে ক্ষতি কি? রুদ্র 2 বন্ধুকে নিয়ে বাসায় যায়। হিমেলকে দেখে সবাই স্বাভাবিকভাবে নিলেও বাড়ির অন্যান্যরা সাজিদকে নিয়ে অনেক মজা করে। সাজিদ বেচারা লজ্জায় পড়ে যায়, তবে এসে যেহেতু পড়েছে, আর তো কিছুই করার নেই। মেহু তার কাজিনের সাথে সাদেই মজা করছিল, ইমা গিয়েছে তাকে রাতের খাবার খাইয়ে দিতে। হাতে মেহেদি বলে তো আর হাতে খেতে পারবে না। ছোট্ট ইনায়াকে তার দাদার কাছে রেখে এসেছে, তাই ইমার আর কোনো চিন্তা নেই। মেহুর খাবার যখন শেষ পথে, তখনই সাজিদের আগমন ঘটে। তাকে দেখে সকল মেয়েরা হৈ হৈ করে ওঠে। মেহু সাজিদকে দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইমা তা দেখে তাকে খোঁচা দিয়ে বলে, মেহু মুখের খাবারটা আগে শেষ করো, বলে লজ্জা পেও। মেহুর খাবার শেষ হতে ইমা বাকিদের তাড়া দিয়ে দ্রুত ছাদ থেকে নেমে আসে। ইমা চলে গেলেও কয়েকটা মেয়ে যায়নি। তারা ছাদের সিঁড়ি থেকে সাজিদ মেহুর কাণ্ড দেখতে আগ্রহী। মেহু ছাদের ছোট্ট একটা টুলের উপর বসেছিল। সাজিদ এগিয়ে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে। তারপর মৃদু গলায় বলে, হ্যাপি 8 মার্চ অ্যানিভার্সারি মেহু পাখি। ভেবেছিলাম বিয়ের কয়েক মাস পরে তোমায় আমার কাছে নিয়ে যাব, অথচ দেখো দেখতে দেখতে 8 মাস হয়ে গেল। অবশেষে আমার অপেক্ষার পালা শেষ হতে চলল। আমার তো একবারও মনে হয়নি এতদিন পেরিয়ে গেছে। হবে কিভাবে বলো? নিজে নির্লজ্জ হয়ে কয়েকদিন পর পর শ্বশুর বাড়িতে হানা দিয়েছি, যাতে বউ আমায় না ভুলে যায়। এত সহজে ভুলতে দিই কিভাবে বলো? তুমি যে আমার অনেক সাধনার ফল। সাজিদের দিকে তাকাতে মেহুর লজ্জা লাগছে এখন। সাজিদ মুচকি হেসে মেহুর হাত দুটো তার হাতে নেয়। হাতের মেহেদি এতক্ষণে শুকিয়ে গেছে। সাজিদ তার হাত ভালোভাবে দেখতে দেখতে বলে, আমার নাম লিখুনি? কোথায় লিখেছে? খুঁজে নিন। সাজিদ ধৈর্য সহকারে খুঁজতে থাকে। অনেকক্ষণ পরও না পেয়ে হতাশ হয়ে বলে, বিয়েতে তোমার ওই কাজিনকে রোস্ট দেওয়া হবে না। আমাকে এতটা হেনস্থা করার শাস্তি এটা। মিহু হেসে ফেলে, তারপর নিজে থেকে সাজিদের নামটা দেখায়, যেটা ছোট্ট করে একটা ফুলের পাপড়ির ভাঁজে ছিল। সাজিদ এটা দেখে বলে, এটা কিন্তু বড্ড অন্যায় মিহু পাখি, তোমার হাতে আমার নাম এত ছোট করে লেখা থাকবে কেন? অথচ দেখো তোমার নাম আমার হৃদয়ে বড় করে লেখা আছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো, দেখান দেখি। সাজিদ ফিসফিসিয়ে বলে, বাসর রাতে দেখাবো, চুপি চুপি। দেখো তোমার অবিয়েত্তা কাজিন বন্ধুগুলো কিভাবে তাকিয়ে আছে, নির্লজ্জ পোলাপান। আপনার থেকে কমই আছে নির্লজ্জদের সর্দার। দীর্ঘ 1 বছর পর রুদ্রর সাথে দেখা হবে, কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে মনে। কিন্তু এটা তো অন্যায়। রুদ্র তো তার জন্য নিষিদ্ধ। সে এখন অন্য কারো হৃদয়ের মালিক। কিভাবে সে সেই ব্যক্তির অধিকারে বা হাত ঢুকাবে? 1 বছর পেরিয়ে গেলে আজও রুদ্রকে ভোলা তার জন্য সম্ভব হলো না। এ কেমন ভালোবাসা? ভালোবাসা এত জঘন্য কেন? এত চেষ্টা করেও সে ভুলতেই পারলো না। এখনো মনের কতটা অংশ জুড়ে রুদ্রর স্থান রয়ে গেছে। সে কিভাবে পারবে এতটা অপরাধ বোধ নিয়ে রুদ্রর সামনে দাঁড়াতে?
আজ মেহুর গায়ে হলুদ, কথা ছিল তারা সোজা বিয়েতে যাবে, কিন্তু লিলির মনে চাইলো একটু সংসারী ইমাকে দেখতে, দায়িত্বশীল রুদ্রকে দেখতে, আর তাদের ভালোবাসার ছোট্ট পরিটাকে দেখতে। এর মাঝে কয়েকবার ছবি দেখেছে ইনায়ার, মেয়েটা এতই কিউট যে সামনাসামনি দেখার লোভটা সে সামলাতে পারছে না। তাই তো বিয়ের আগের দিনই যাবে, মন ভরে সব উপভোগ করতে। সিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, যে কোনো দিন তারা বিয়ে করে নেবে। অপরদিকে লিলি এখনো নিজেকে বিয়ে নামক জিনিসটার সাথে মানিয়ে নিতে পারছে না। বাবা মা ক্রমাগত প্রেশার দিচ্ছে বিয়ে করার জন্য, কিন্তু লিলি কোনো উত্তর দিতে পারছে না। তার যে কাজিন ছিল স্বপ্ন, তার সাথে বিয়ের কথা উঠেছিল একবার, লিলি এক কথায় না করে দিয়েছে। এমন প্লে বয় ছেলেকে সে ভাই হিসেবে মানলেও স্বামী হিসেবে মানতে পারবে না। যদিও স্বপ্ন পরবর্তীতে অন্য একটি মেয়েকে বিয়ে করেছে, সংসারও ভালোই করছে, বাকিটা ভবিষ্যতে দেখা যাবে। আপাতত লিলি নিজের ক্যারিয়ারটা গোছাতে চায়, বিদেশে পড়াশোনা চলাকালীন একটা কোম্পানিতে জয়েন হয়েছে সে। সিয়ার উডবি হেল্প করেছে তাকে। আপাতত এইভাবেই চলুক, দেখা যাক ভাগ্য তাকে কোথায় নিয়ে দাঁড় করায়। আজ মেহেরের গায়ে হলুদ, ইমা মেয়েকে মেহুর কাছে রেখে রান্নাঘরে এসেছে হলুদ বাটার জন্য। এটা তার শখ ছিল, ননদের বিয়েতে নিজে হলুদ বাটবে সে। হলুদ উপলক্ষে তাদের বাড়ির ছাদটা গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে। মেহেরের গায়ে হলুদের অনুষ্ঠান একদম হলুদে হলুদময় হয়ে উঠবে। মেহুর অনেক ইচ্ছে করছে একটু গিয়ে সাজানোটা দেখে আসতে, তবে লজ্জায় যেতে পারছে না। তার রুমে সাদিকা সহ দুজন কাজিন একসাথে শুয়েছিল, তারা এখনো ঘুমাচ্ছে, অথচ মেহু উঠে বসে আছে। গত রাতে সাজিদ বাসায় চলে যাওয়ার পর আবারও ফোন করেছিল, বেশ রাত করে তারা কথা বলেছে। সাজিদ তো বলেছিল আজও সে চলে আসবে এখানে, তবে মেহু সাফ সাফ মানা করে দিয়েছে। গতদিন আসায় সবাই মজা ধরে নিলেও কয়েকজন একটু উল্টাপাল্টা কথা বলেছিল, সেসব মিহুর একদমই ভালো লাগেনি। তার স্বামীকে নিয়ে অন্য কেউ কটু কথা বললে সহ্য হবে কেন? তবুও মেহু চুপ করেছিল, কিছু মানুষ আছে এই সব কিছুতেই তাদের খুঁত ধরতেই হবে। কয়েকজন তো বলেছিল সাজিদ রুদ্রর বন্ধু, হয়তো আগে থেকেই তারা রিলেশনে ছিল বলেই পরিবার তাদের বিয়ে দিচ্ছে, অথচ তারা দুজন দুজনকে ভালোবাসলেও একে অপরকে জানায়নি, আর সেটাকে তারা রিলেশন পর্যন্ত নিয়ে চলে গেছে। সাজিদ যদিও আসতো না, তবুও মেহুর রিয়েকশন দেখতে চেয়েছিল সে। গত রাতে তো আবেগের বশে চলে গিয়েছিল, আজকে বিবেকটা বেশি কাজ করছে। আজকের দিনটাই তো, তারপর তো পার্মানেন্টলি বউকে কাছে পাবে। এই একটা দিন না হয় তার ধৈর্যের পরীক্ষা চলুক। রুদ্র ছাদে সাজানোর দায়িত্ব পালন করছে, যদিও আলাদা লোক এনে সব সাজানো হচ্ছে, তবে রুদ্র সবাইকে বলে দিচ্ছে কোথায় কি লাগাতে হবে। এত ব্যস্ততার মাঝে তার ফোন বেজে ওঠে। পকেট হাতে ফোন বের করে দেখে হিমেল ফোন দিয়েছে। কল রিসিভ করতে ওপাশ থেকে হিমেল জানায় তাদের ডেলিভারি রাস্তায় আটকে গেছে। রুদ্র ভুরু কুচকে একপাশে গিয়ে দাঁড়ায়, চিন্তিত কণ্ঠে বলে, কোথায় আটকে আছে? ড্রাইভার ফোন করেছিল বাইপাস মোড়ে পুলিশ চেকিং আটকেছে। কাগজপত্র তো সবই ঠিকঠাক আছে, পণ্য তো নষ্ট হওয়ার জিনিস না, তবে ক্লায়েন্ট তো আজই রিসিভ করতে চাচ্ছে। রুদ্র বলে, আচ্ছা তুই থাম, আমি ড্রাইভারের সাথে কথা বলছি। রুদ্র তাদের কোম্পানির ড্রাইভারকে ফোন দিয়ে কথা বলে এই ডেলিভারিটা খুবই গুরুত্বপূর্ণ। রুদ্র ড্রাইভারকে বলে, সব কাগজপত্র দেখিয়েছো? কি নিয়ে ঝামেলা হচ্ছে? সব দেখিয়েছি স্যার, তবে তারা গাড়ির লাইসেন্স নিয়ে গন্ডগোল করছে, কিসের নাকি সাইন মিলছে না। আচ্ছা অফিসারের কাছে ফোনটা দাও। ড্রাইভার অফিসারের কাছে ফোন দিলে রুদ্র নিজে কথা বলে, খানিকক্ষণ ঝামেলার পর রুদ্র সকল তথ্য সঠিক প্রমাণ করে দেয়। তার কণ্ঠে এক দৃঢ়তা কাজ করছিল, সে কোনো ঝামেলা চায় না, তবে নিজের সাথে কোনো অন্যায় অভিযোগও সে মানবে না। 5 মিনিটের কথোপকথনের পর ব্যাপারটা মিটমাট হয়, তার কোম্পানির গাড়িকে ছেড়ে দেওয়া হয়। এমন সময় ছাদের সিঁড়িতে মেহেরের আগমন ঘটে। সে ইনায়াকে নিয়ে এসেছে রুদ্রর কাছে দিবে বলে। ইমা তো রান্নাঘরে ব্যস্ত, আর মেহুর একটু জরুরি কাজ আছে। ভাইকে চিন্তিত দেখে সে সেখানেই দাঁড়িয়ে থাকে। রুদ্র সব মিটমাট করে পুনরায় হিমেলকে ফোন করে সব জানায়। হিমেল শান্তির শ্বাস ফেলে বলে, প্রথমবারের মতো এমন বিপদে পড়লাম, ঘাবড়ে গিয়েছিলাম ভাই, তাই তো তোকে জানালাম। এসবে ঘাবড়াবি না, আর আমাদের থেকে তো কোনো ভুল নেই। আমরা নিজ জায়গায় সঠিক থাকলে তারা কোনো ঝামেলা করতে পারবে না। হুম, এবার শিক্ষা হলো, কাগজপত্র আপডেট রাখিস, আর ক্লায়েন্টকে ফোন করে জানিয়ে দিস মালামাল ডেলিভারিতে একটু লেট হবে। আচ্ছা আমি জানিয়ে দেবো ওদিকে সব ঠিকঠাক তো? সাজানোর কাজ কত দূর এগুলো? মাঝামাঝিতে আছে, তাড়াতাড়ি হয়ে যাবে সব। আমিও চলে আসবো ক্লায়েন্টের কাছে মাল পৌঁছানোর খবরটা পেলেই। এই কাজের জন্যই তো আটকে গেলাম। ধীরে সুস্থে থাক, কাজ শেষে আমাকেও জানাস। আচ্ছা রাখি তবে।
রুদ্র কথা শেষ করে সিঁড়ির দিকে এগিয়ে যায়। মেহু আসা মাত্রই সে খেয়াল করেছিল। সে এবার গিয়ে মেয়েকে কোলে নিতে মেহু জিজ্ঞেস করে, ভাইয়া কিছু হয়েছে? কোনো সমস্যা? একটু সমস্যা ছিল, এখন মিটমাট হয়ে গেছে। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। ও, আমি ভাবলাম কোনো বিপদ হলো নাকি। এসেছিলাম তোমার মেয়েকে দিয়ে যেতে। ভাবি তো কাজে ব্যস্ত। আমার একটু কাজ আছে, ইনায়াকে রাখো তোমার কাছে। আচ্ছা, দেখ আগে সাজানো পছন্দ হয়েছে তো, কিছু বাদ পড়েছে? মেহু একটু উকি দিয়ে চারপাশ দেখে, সবই ঠিকঠাক, তবে একটা জিনিস বাদ পড়েছে। সে রুদ্রকে বলে, ভাইয়া ফেরি লাইট কোথায়? ওটা লাগাবো না, ঝিকিমিকি আলো দিবে রাতে। ওহো, ভুলে গিয়েছিলাম, এনে রাখা হয়েছে। আচ্ছা, আমি সাজানোর লোকদের বলে দিচ্ছি, এখনই লাগিয়ে ফেলবে। আচ্ছা, পার্লারের মেয়েরা আসেনি? আমি না করে দিয়েছি ভাইয়া, আজ আসবে না কেন? আমি না ওদের বলে রেখেছিলাম আজকে কালকে 2 দিনের অ্যাপয়েন্টমেন্ট করা। আমি আজকেরটা বাতিল করে দিয়েছি, কালকে আসবে ওরা। তাছাড়া এত টাকা দিয়ে সেজে সেই তো হলুদে ধুয়ে ফেলতে হবে, শুধু শুধু টাকা খরচ করা। রুদ্র বোনের মাথায় হাত রেখে বলে, তোকে কি এত ভাবতে বলেছি আমি? বড় হয়ে গেছিস তুই, ভাইয়ের উপর দিয়ে মাতব্বরি করছিস মেহু। আমার এখানে তোকে হিসাব করতে হবে না, যা করার স্বামীর সংসারে করিস। আমার কাছে তোর যত আবদার করবি, ভাইয়া সবটুকু দিয়ে তো সব আবদার পূরণ করবে। মেহু ভাইয়ের বুকে মাথা রেখে বলে, আমার আর কিছু লাগবে না ভাইয়া। অনেক দিয়েছো আমায়, চাওয়ার থেকেও বেশি পেয়েছি আমি। সারা জীবন শুধু ভালোবাসাটাই দিয়ে যেও। রুদ্রর কোলে থাকা ইনায়ায় সেই সুযোগ পেয়ে মেহুর মাথায় পা দিয়ে লাথি দিতে থাকে। মেহু মুখ ফুলিয়ে সরে যায়, তারপর রুদ্রের দিকে তাকিয়ে বলে, দেখলে ভাইয়া, তোমার হিংসুটে মেয়ে এটা। বাপ পেয়েছে সে, আমার ভাইয়ের থেকে আমাকেই সরিয়ে দিচ্ছে। বোনের কথা শুনে রুদ্র হেসে ফেলে। তার বোন আর মেয়ের দিকে, মেয়ের তাকে নিয়ে এমন কড়াকাড়ি সে খুব এনজয় করে। ইমা সময় নিয়ে ধীরে সুস্থে হলুদ বাটছিল। অনেকদিন পরে পাটায় হাত দিয়েছে সে। এখন তো সকল মশলার কাজ মিক্সারেই করা হয়, তবে গায়ে হলুদের হলুদ পাটায় বাটাতেই ভালো। ইমা রান্নাঘরে একাই কাজ করছিল, বাকিরা সবাই এক এক কাজে ব্যস্ত। এমন সময় সেখানে রুদ্রের আগমন ঘটে। মেয়েকে নিয়ে সে মেয়ের মাকে দেখতে এসেছে। সেই সকালে ইমা যে কাজে এসেছে, তারপর থেকে আর দেখা হয়নি। এখনো শেষ হয়নি হলুদ বাটা? এত সহজ নাকি? একটু তো সময় লাগবেই। সারা বাড়ি জুড়ে গাঁদা ফুলের গন্ধে মৌ মৌ করছে। হলুদে হলুদময় এই সময়ে তার বউটাও হলুদ রঙিন হয়ে উঠেছে। ইমার গালের একপাশে হলুদ লেগে আছে, হয়তো এলোমেলো চুল সরাতে গিয়ে লেগে গেছে। রুডো তা দেখে বলে, আমাকে রেখে একা একাই হলুদ সেরে ফেললে বউ, আমিও হলুদ খেলতে চাই। ইমা কিছু বুঝে ওঠার আগেই রুদ্র তার গালের সাথে নিজের গাল মিশিয়ে দেয়। এতে করে ইমার গালে লেগে থাকা হলুদ তার গালেও লেগে যায়। ইমা লজ্জা পেয়ে রুদ্রর থেকে দূরে সরতে গিয়েও পারে না। ইনায়া তার মাথার চুল টেনে ধরেছে। মেয়েটা বড্ড দুষ্টু হয়েছে, হাতের কাছে যা পায় সেটাই খামচে ধরে। ইমা ব্যথায় একটু শব্দ করে উঠতেই রুদ্র তাড়াতাড়ি করে ইনায়ার হাতের মুঠো থেকে ইমার চুল ছাড়ায়, তারপর হেসে বলে, বাবা মায়ের হলুদ দেওয়া দেখে মেয়ে হিংসা করছে, ওকেও একটু হলুদ লাগিয়ে দিই। ইমা মানা করতে চায়, তবে রুদ্র আগেই মেয়ের গালে একদম অল্প হলুদ ছুঁয়ে দেয়। ইনায়া ততক্ষণে মায়ের কাছে যাওয়ার জন্য হাত পা ছুড়াছুড়ি করছে। রুদ্র জোর করে মেয়েকে কোলে রেখেছে। ইমা বলে, মেয়েকে নিয়ে এখন এখান থেকে যান। এখনই নাচানাচি শুরু করেছে, যখন তখন কান্না শুরু করবে। এখন আমার অনেক কাজ, মেয়েকে নেওয়ার সময় নেই। আর একটু থাকি, মেয়ে কিছুই করবে না দেখো। হঠাৎ পেছনে লাঠির বাড়ি খেয়ে রুদ্র ব্যথায় লাফিয়ে ওঠে। পেছনে তাকিয়ে দেখে তার দাদি এসে দাঁড়িয়ে আছেন। তিনি রুদ্রকে বলেন, বউরে ছাড়া একদণ্ড ভালো লাগে না না? বউটা কাম করতেছে, আয়সা জ্বালাইতেছোস কেন? যাও, এনথেন ওরে কাম করতে দাও। রুদ্র লজ্জা পেয়ে মাথা চুলকে বলে, আসলে আমি তো দেখতে এসেছিলাম কাজ কত দূর হয়েছে। কাম তাড়াতাড়ি শেষ হইতো, তুমি আয়সা কামে আরো সমস্যা করতাছো। যাও এখন, কাম শেষে বউ তোমার কাছে যাইবো, তখন যত ইচ্ছা পীড়িত কইরো। ইমা অতিরিক্ত লজ্জায় হুড়োহুড়ি করে কাজ করছে, যেন আশেপাশের কারো দিকে তার কোনো মনোযোগ নেই। রুদ্র ইমার দিকে তাকিয়ে তার লজ্জা পাওয়া দেখে হেসে ফেলে, তারপর তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। নয়তো বউয়ের পাশাপাশি দাদি তাকেও আরো লজ্জায় ফেলে দিবে। সকালের কথা সাজিদ একটু পরে ভুলে গেছে। বেলা বাড়তেই মেহুর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। মেহুকে একটু পরে সবাই নিতে আসবে। তখনই সাজিদ তাকে ফোন দেয়। মেহু রিসিভ করতেই বলে, বউ, তোমার গায়ে হলুদ, আমি না আসলে কি চলে? আসি, আমি একটু হলুদ ছুঁয়ে চলে যাব। একদম না, ভুলেও আসবেন না আপনি। কেন বউ, এভাবে বলছো কেন? আসবেন না। আমি আপনাকে ছবি তুলে পাঠিয়ে দেব, আপনার হলুদ ছোঁয়া নেই, সেদিকে ফোকাস করুন।
কিন্তু আমার ফোকাস তো শুধুই তোমার দিকেই থাকে পাখি। আপনার পাখি আপনারই আছে সাজিদ। তাহলে কি এবার পুরোপুরিভাবে পাখিটাকে নিজের করে নিতে পারবো? সুযোগ দিবে আমায়, নাকি জংলি বিড়ালের মতো খামচি দিয়ে পালাবে? মেহু অনেক লজ্জা পায়, লজ্জায় তার মুখ থেকে কথাই বের হচ্ছে না। ফোনের ওপাশ থেকে শুধু মেহুর নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। সাজিদ ঠোঁট কামড়ে নিজের হাসি আটকে পুনরায় বলে, পাবো কি সুযোগ? মেহু এবার মিনমিনিয়ে উত্তর দেয়, জানি না আমি। এটার মানে কি পজিটিভ? উত্তরটা কি তবে হ্যাঁ ধরে নেব? মেহু আর সহ্য করতে না পেরে ফোন কেটে দেয়। ফোন কেটে যেতে সাজিদ হো হো করে হেসে ফেলে, ঠাস করে বিছানায় শুয়ে মেহুকে কল্পনা করতে থাকে। দীর্ঘদিনের ভালোবাসা পরিণতি পেলে বোধহয় এতটাই শান্তি লাগে। তারা তো বিবাহিত, তবুও আবার বিয়ে হওয়াতে সব নতুন নতুন লাগছে সাজিদের কাছে। নতুন করে সামাজিক স্বীকৃতি দিয়ে বউকে নিজের করে পাওয়া, এর থেকে সুখের মুহূর্ত আর কি হতে পারে? কাউকে না জানিয়ে লিলি গায়ে হলুদের ঠিক আগ মুহূর্তে রুদ্রদের বাড়িতে এসে হাজির হয়। বাড়ির সবাই তখন মেহুকে নিয়ে ছাদে উপস্থিত হয়েছে। রুদ্র মাত্রই মেয়েকে কোলে নিয়ে রুম থেকে ছাদের উদ্দেশ্যে যাচ্ছিল। মেয়ে তার কোলে এই কাজ ছেড়ে ফেলেছে, তাই মেয়েকে কোলে নিয়ে সে চেঞ্জ করিয়ে নিজেও চেঞ্জ করে আসছে। তখন ওই চোখের সামনে লিলিকে দেখে সে অবাক হয়। লিলি ও রুদ্রকে দেখে থমকে দাঁড়ায়। মাঝে কতদিন পেরোলো, 1.5 বছর, তারও বেশি বোধ হয়। এতদিন পর রুদ্রকে সে সরাসরি দেখতে পাচ্ছে। এর আগে ফোনে কথা হয়েছে, ভিডিও কলে গ্রুপে যোগাযোগ হয়েছে, তবে সরাসরি এতটা মন ভরে দেখার সুযোগ তো হয়নি। লিলি মন ভরে রুদ্রকে দেখতে থাকে, তার চোখ পড়ে রুদ্রর কোলে থাকা ছোট্ট পরীটার দিকে। মেয়েটা কেমন বাবার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। লিলু মৃদু হাসে, তারপর রুদ্রকে বলে, কেমন আছো আহনাব? অনেকদিন পরে দেখা হলো। আলহামদুলিল্লাহ ভালো। তুমি? অনেক ভালো আছি। ইনায়া মামুনি না? একটু কোলে দিবে? রুদ্র মেয়েকে লিলির দিকে বাড়িয়ে দেয়, তবে ইনায়া যেতে চায় না। একটু জোর করাতে কান্না করে দেয়। লিলি আর কোলে দেয় না। রুদ্র অল্প হেসে বলে, ঘুম পেয়েছে ওর, তাই এমন করলো, নয়তো অনেক মিশুকে মেয়ে আমার। লিলি হেসে বলে, সমস্যা নেই। ইমা কোথায়? আর অনুষ্ঠান কোথায় হচ্ছে? না বলে চলে এসেছি তো, তাই জানা নেই। ছাদে হচ্ছে, চলো আমার সাথে। রুদ্র মেয়ের চোখের পানি মুছিয়ে দেয়। অল্প কান্নায় চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। তারপর মেয়েকে কাঁধে শুইয়ে দেয় ইনায়া। বাবার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। যদিও তার ঘুম এখন হবে না, যাচ্ছেই তো এত শব্দের জায়গায়, ঘুম তো সেখানে অসম্ভব। তবে মেয়েকে তো একাকী রুমে রেখে যাওয়া যাবে না, তাই তো আধো ঘুমন্ত মেয়েকে সাথে নিয়ে যেতে হচ্ছে। তবে লিলি তাকিয়ে আছে তাদের বাবা মেয়ের দিকে। রুদ্র কি সুন্দর করে মেয়েকে বুকে আগলে রেখেছে। সব ঠিকঠাক থাকলে হয়তো এমন দৃশ্য আজ তার ভাগ্যে থাকতো। তবে তার ভাগ্যে এই পুরুষটার স্থান নেই। অন্যভাবে বলা যায়, এই পুরুষটার ভাগ্যে তার স্থান ছিল না, তাই হয়তো সে রুদ্রকে পায়নি। তবে বলতেই হয়, রুদ্র সত্যিই সুখে আছে, স্ত্রী সন্তান নিয়ে সুখে জীবনযাপন করছে। এটা দেখেই কি তৃপ্তি পাওয়া উচিত নয়? ভালোবাসার মানুষকে সুখে দেখলেও তো নিজের মধ্যে এক অন্যরকম সুখ ফিল হয়। তার তো ভালোবাসা শেষ হয়নি। হয়তো বাকি জীবনটাতেও তার হৃদয়ের কোনো এক কোণে রুদ্রের স্থান থাকবে। সে সারা জীবন রুদ্রকে দেখে সুখে থাকতে দেখে খুশি হবে। মেহেরের গায়ে হলুদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হয়। অনুষ্ঠান চলাকালীন সাজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিমেল ভিডিও কলে কানেক্ট করে রেখেছিল। মেহেরের অনুষ্ঠান শেষে হিমেল লিলি সবাই মিলে সাজিদের বাসায় গিয়েছিল। বোনের অনুষ্ঠান শেষে তারা জোর করে রুদ্রকেও সাথে নিয়ে গিয়েছিল। বন্ধু তো ওদের, যেতে তো হবেই। পরদিন সকাল থেকে মেহেরের বিয়ের তোড়জোড় শুরু হয়। মেহুর বিয়ে উপলক্ষে রুদ্র নিজ হাতে সবার জন্য শপিং করে এনেছিল। রুদ্রর চয়েস বরাবরই ভালো, তাই তার করা শপিং এর উপর সবার আস্থা আছে। রুদ্রর ইচ্ছে ছিল ইমার জন্য বেশ কেনাকাটা করতে, তবে ইমা নিজেই তা না করে দেয়। বিয়ে বাড়িতে তার কত কাজ, এত সেজেগুজে বসে থাকার সময় নেই তার। তারপরও রুদ্র তার মন মতো ইমার জন্য শপিং করেছে। পাশাপাশি মায়ের জন্য একটা শাড়ি আর বাবার জন্য পাঞ্জাবি কিনেছে। রিয়াজুল হক অনেক মেয়ের বিয়েতে ওনার কিছু সহকর্মী জুনিয়রদের দাওয়াত দিয়েছেন। ছেলের দেওয়া পাঞ্জাবি পরে তিনি সকাল থেকে সবার সামনে দিয়ে ঘোরাঘুরি করছেন। মেয়ের বিয়েতে ওনাকে কোনো কাজই করতে হচ্ছে না, উনি শুধু ক্যাটারিং এর লোকজনদের কাছে গিয়ে সব দেখছেন আর অতিথিদের আপ্যায়ন করছেন।